পুরো একটা গ্রাফের বিস্তারিত একটা ইনফরমেশন এখানে আমাদের এই শীটের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি এই শীটটা ভালো করে একটু পড়ো, তাহলে এই পরিসংখ্যানের গ্রাফগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমরা দেখো অলরেডি কিন্তু পাই চার্ট, যেটা অলরেডি তোমাদেরকে একটু হালকা দেখিয়েছি, তারপর রেক্টেঙ্গুলার টাইপ যেগুলো আছে এগুলো দেখিয়েছি, তারপর বার চার্ট সেগুলো দেখিয়েছি। এখন মাল্টি বার চার্ট কিংবা মাল্টি হিস্টোগ্রাম যদি থাকে, সেগুলো আমরা কিভাবে করব সেটা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে এই যে ডায়াগ্রামকে দুই ভাগে, এখানে ওরা তিন ভাগে ভাগ করে দিয়ে গেছে। একটা হলো বার চার্ট, পাই চার্ট আর সার্কেল ডায়াগ্রাম, যেটা তোমরা অলরেডি পড়ছো। রেক্টেঙ্গলস এন্ড সাবডিভাইডেড রেক্টেঙ্গলস, অর্থাৎ একটা রেক্টেঙ্গলকে অথবা দুইটা রেক্টেঙ্গল মাঝামাঝি অনেকগুলো ভাগ করে ডিভিশন দিয়ে দিয়ে একই রেক্টেঙ্গলের মধ্যে তারা জিনিসগুলো ওরা তুলে ধরবে আর কি। আচ্ছা, বার চার্ট আছে আবার অনেক ধরনের, দেখো তিন ধরনের বার চার্ট আছে। সিম্পল বার চার্ট মানে একটা বার চার্ট শুধু থাকবে, তারপর সাবডিভাইডেড বার চার্ট মানে হলো মানে একটা বার চার্টকে ওরা অনেকগুলো বার চার্টে ভাগ করবে। মানে একটা বার চার্ট থাকবে, উপরের অংশ একটা জিনিস নির্দেশ করবে, নিচের অংশ মাঝখানের অংশ একটা জিনিস নির্দেশ করবে, এরপরের অংশ অন্য জিনিসগুলো নির্দেশ করবে। আচ্ছা, এখন এই বার চার্ট আবার এইভাবে না করে অন্যভাবেও করা যায়, সেটা হলো মাল্টিপল বার চার্টস। মানে একই জিনিস মনে করো সেম টাইপের যেগুলা থাকবে এগুলা কাছাকাছি বসিয়ে, মনে করো যে রাজশাহী বিভাগের তিনটা জেলার কথা বলা থাকতো, জেলার কথা, তো তিনটা জেলার রাজশাহী ডিভিশনের মধ্যে রাইস প্রোডাকশনের এই বার চার্ট গুলা পাশাপাশি থাকবে। তারপর ময়মনসিংহ ডিভিশনের তিনটা ডিস্ট্রিক্টের রাইস প্রোডাকশন পাশাপাশি থাকবে। ঠিক আছে, এরকম করে থাকবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। আমি যদি এখানে একটা নিই, হোয়াইট বোর্ড নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু রেড মার্ক করে নিই, মানে বোঝার সুবিধার্থে তোমাদের জন্য আমি এখানে একটু এঁকে দিচ্ছি। মনে করো এরকম করে তোমাকে অ্যাক্সেস করে দেওয়া থাকবে। এখন মাল্টিপল বার চার্ট অথবা সিম্পল বার চার্ট হলো যে এটা, এটা হলো সিম্পল বার চার্ট, যেটা তোমরা অলরেডি পড়ছো, যে মাঝখানে একটু ফাঁকা থাকবে, এরকম করে জিনিসগুলো নির্দেশ করা থাকবে। এটা হলো সিম্পল বার চার্ট, এরকম। আচ্ছা, এখন দুই নম্বরে তোমরা যেটা পড়ছো, যেমন এই যে এখানে আমরা যদি এখানে যাই, এই যে এইটার মধ্যে যে সিম্পল বার চার্ট আমরা যখন এখানে রাখলাম, এটা হলো সিম্পল বার চার্ট। আর সাব ডিভাইডেড বার চার্টটা হলো কোনটা, সেটা হলো সাব ডিভাইডেড বার চার্ট হলো এটা। আমরা যদি এখানে একটু দেখি, এটাকে আমরা একটু মুছে দিই। সাব ডিভাইডেড বার চার্ট হলো যে আমরা এখানে ওয়াই অক্ষ নেব, এক্স অক্ষ নেব, এন্ড একটা বার চার্ট আমি এখানে আঁকবো। আঁকার পরে এই বার চার্টের মধ্যে তিনটা জিনিস আমি যদি, অথবা চারটা জিনিস, দুইটা জিনিস তুমি যদি নির্দেশ করো, যেমন মনে করো এই উপরের এই অংশের মধ্যে আমি তোমার করে দেব, উপরের এই অংশে মনে করো যে জামালপুর, এই অংশে মনে করো যে তোমার কিশোরগঞ্জ, ওই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের দুইটা জেলার নাম দিলাম। তো এগুলো আমি এখানে নির্দেশ করবো, জামালপুর জেলার ধান প্রোডাকশন, রাইস প্রোডাকশন, আর এটা হলো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের রাইস প্রোডাকশন। এন্ড আরেকটা বার চার্ট আমি এখানে দিব, এটা হলো ময়মনসিংহ ডিভিশনের, হ্যাঁ। আর এখানে মনে করো আমি আরেকটা বার চার্ট নিলাম, সেম বার চার্টের মধ্যে আমি মনে করো রাজশাহী ডিভিশনের তিনটা ডিস্ট্রিক্টের রাইস প্রোডাকশন দেখাবো। এখানে মনে করো যে নওগাঁর রাইস প্রোডাকশন দেখাবো, এখানে মনে করো যে দিনাজপুরের রাইস প্রোডাকশন দেখাবো, তারপরে এখানে মনে করো যে ঠাকুরগাঁওয়ের রাইস প্রোডাকশন দেখাবো। তা একটা বার চার্টকে দেখে আমি তিনটা ভাগে ভাগ করে ফেললাম। এটা হলো যে তোমার সাব ডিভাইডেড বার চার্ট, ঠিক আছে, যে সাব ডিভাইডেড বার চার্ট। আর মাল্টিপল বার চার্ট তোমরা বুঝতেই পারছো, মাল্টিপল বার চার্ট মানে হলো তোমার একই জিনিস নির্দেশ করার জন্য সেম জিনিস, একে এখানে দেখো জামালপুর দিলাম, কিশোরগঞ্জ দিলাম, তো এখন জামালপুরের জন্য আলাদা একটা বার চার্ট করব, সাথে সাথে এটার সাথে লাগিয়ে কিশোরগঞ্জের জন্য আরেকটা করব। এরপরে এইটার জন্য রাজশাহী ডিভিশনটাকে মনে করো তিনটা আছে, তাহলে নওগাঁর জন্য আমি একটা দেবো, তারপর মনে করো যে দিনাজপুরের জন্য এখানে একটা দেবো, তারপর হলো ঠাকুরগাঁওয়ের জন্য একটা দেবো। তাহলে এগুলো হলো তোমার মাল্টিপল বার চার্ট, মানে মানে মাল্টিপল ওয়াতে এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে নিচে গেলে দেখতে পাবো, দেখো
সিম্পল বার চার্ট ওরা এখানে ডিসকাস করেছে। তো সিম্পল বার চার্টের জন্য ওরা একটা এক্সাম্পল নিয়েছে, এই টাইপের এক্সাম্পল গুলাই থাকবে। যেমন ইয়ার্স 1998 এ পপুলেশন ছিল, যেমন এখানে আমরা যদি এটা পড়ি, the following table gives the population of পাঞ্জাব এলাকার পপুলেশন দেওয়া আছে বিভিন্ন এরিয়ার বিভিন্ন ইয়ারের জন্য। draw a simple bar chart, অর্থাৎ 1998 40 এখানে মিলিয়ন হতে পারে, বিলিয়ন হতে পারে, যারা তারা ইউনিটটা এখানে দেয় নাই। 1998 45 এরকম করে আস্তে আস্তে বাড়ছে। সিম্পল বার চার্ট দেখো, এই যে 1998 এ 40 মিলিয়ন, এই যে 1998 এ 40, এই যে এই 1998 এ এখান থেকে উপরের দিকে যাবে। আমি এখানে এতে নিয়ে আসলাম 1998 এ 40, এই যে 1998 এর উপর 40 পর্যন্ত যাবে, তারপরে 45, তাহলে 40 এবং 50 এর মাঝামাঝি এই হলো 45। তারপর 2000 হলো 60, এই যে 2000 হলো এখানে, এই যে 60 পর্যন্ত এখানে কি উপরে উঠবে। আর এগুলো সুন্দর করে তোমরা এই যে ওরা যেভাবে এখানে করছে, কি বলে, সুন্দর করে ওরা শেড দিয়ে দিয়েছে, এরকম করে শেড দিয়ে দিলে হবে কি দেখতে একটু দৃষ্টিনন্দন লাগবে, মানে তোমাদের টিচার কিংবা যে তোমাকে যার কাছে প্রেজেন্ট করছো এটা জিনিসটা প্রেজেন্টেবল হলো, ঠিক আছে। এই সেম ভাবে এই জিনিসগুলো আঁকতে হবে। তাহলে এটা হলো সিম্পল বার চার্ট। আচ্ছা, তারপরে হলো মাল্টিপল বার চার্ট। দেখো এই যে মাল্টিপল বার চার্ট, মাল্টিপল মানে হলো একের অধিক আর কি, ঠিক আছে। এখানে দুইটা দিয়েছে, তিনটা হতে পারে, যেমন আমি তোমাদেরকে যে এখানে তিনটা দিয়ে দেখালাম, যে এখানে নওগাঁ আছে, তারপর দিনাজপুর, তারপরে আছে ঠাকুরগাঁও, তিনটা আমি একসাথে দিয়েছি। তোমার ইচ্ছা মতো যে দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, অনেকগুলা হতে পারে, ঠিক আছে। তো জাস্ট দেখো এখানে আমি যদি এই প্রবলেমটার মধ্যে যাই, আমি প্রবলেমটা যদি পড়ি, the following table gives the imports and export, অর্থাৎ আমদানি এবং রপ্তানি পাকিস্তানের ফর ইয়ার 1992 অর্থাৎ 92-93 অর্থ বছর, 96-97 অর্থ বছর পর্যন্ত পাকিস্তানের তোমার ইম্পোর্ট এবং এক্সপোর্ট অর্থাৎ আমদানি এবং রপ্তানির একটা টেবল এখানে দেওয়া আছে। এটা বাংলাদেশে হতে পারে, এটা যে কোনো দেশ হতে পারে, অথবা এটা তোমাদের নিজস্ব কোনো ডেটা হতে পারে, সেগুলো তুমি চার্ট তৈরি করতে পারবে, মাল্টিপল বার চার্ট, ঠিক আছে। এগুলা এই মাল্টিপল বার চার্ট তৈরি করার জন্য কিন্তু এক্সেল এর মধ্যে কাজ করা যায়। তো এক্সেল এর মধ্যেও কিন্তু এগুলো তোমরা প্রেজেন্ট করতে পারবা। আর ইউটিউবে তোমরা একটু যদি সার্চ দাও যে হাউ টু ড্র মাল্টিপল বার চার্ট অর পাই চার্ট, মাল্টিপল বার চার্ট অর হিস্টোগ্রাম ইন এক্সেল, তাহলে দেখবে ইউটিউবে অনেক ভিডিও চলে আসবে। তারপর তোমার কম্পিউটারে যে ভার্সনটা আছে ওই ভার্সনটা দিয়ে তুমি কিন্তু ওখান থেকে ওই ওয়ার্ড যদি তোমার 1998 থাকে অথবা 2003 অথবা 2007 যে ভার্সনটা থাকবে, সেই ভার্সনের এমএস অফিসের সেই ভার্সনটা দিয়ে তুমি কিন্তু যে কোনো গ্রাফ কিন্তু তুমি এক্সেলে ড্র করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে জাস্ট একটা ভিডিও দেখাবো, সেই ভিডিও দেখে কিভাবে তুমি এক্সেলে তুমি গ্রাফ তৈরি করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং সেই অনুযায়ী তোমরা হোমওয়ার্ক তৈরি করবা, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু দেখাবো, হোমওয়ার্ক তৈরি করে তারপর আমাকে সাবমিট করবা। প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমি দিব আর কি, জাস্ট এক্সেলে খুব সুন্দর করে করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমরা যেটা করতে এক্সেলের কাজ জানি না। হ্যাঁ স্যার, আমরা তো এক্সেলের কাজ জানি না। সেটা দেখাবো যে কিভাবে সহজভাবে করবা, আমি একটু দেখিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো না জানলে তো শিখতে হবে না, শেখার জন্য তোমাকে আমি এখন দেখাবো যে কিভাবে তুমি কাজ করবা, এগুলাই তুমি এক্সেলে তৈরি করবা, ঠিক আছে। আমি দেখাচ্ছি, আগে এই জিনিসগুলো একটু দেখো। এখানে হলো ইয়ার্স 1992 সালে ইম্পোর্ট করছে, আমদানি করছে $8 মিলিয়ন পণ্য, তারপর মনে করে এক্সপোর্ট করছে, রপ্তানি করলো $4 মিলিয়ন এর পরিমাণ পণ্য আর কি। এখন এই যে জিনিসগুলো আছে এগুলাকে তুমি মাল্টিপল বার চার্টে, অর্থাৎ একটা বার চার্টে থাকবে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট, আরেকটাতে থাকবে এক্সপোর্ট, এবং নিচে থাকবে তোমার ইয়ার। সব সময় যে তোমার সময় থাকবে, সময়টা সব সময় এক্স অক্ষ বরাবর থাকে, এটা হলো আমাদের। তুমি এটা ওয়াই অক্ষেও দিতে পারো, সমস্যা নেই, কিন্তু তবে এটা এক্স অক্ষে দেওয়াটাই সুন্দর হয়। ওয়াই অক্ষ দিলে হবে কি, এটা যদি দেখো তাহলে এই বার চার্টগুলো তোমার বেঁকে যাবে, মানে এগুলো তোমার তখন উপর থেকে হবে। আচ্ছা, দেখো প্রথমে দেখো 92-93 ইম্পোর্ট ছিল 8, এক্সপোর্ট ছিল 4। তাহলে দেখো 92-93 অর্থ বছর, ফিসক্যাল ইয়ার 1992 to 1993,
তখন আমার এটা ছিল এক্সপোর্ট। এই যে এখানে দেখো, এই যে এই চিহ্নটা দ্বারা এক্সপোর্ট বোঝাচ্ছে ওরা, এই যে এই কালো যেটা, এটা দ্বারা বোঝাচ্ছে এক্সপোর্ট আর্ট, আর ইম্পোর্ট বোঝাচ্ছে ইম্পোর্ট বোঝাচ্ছে আর্ট, আর এক্সপোর্ট বোঝাচ্ছে চার্ট। এই যে দেখো, এই যে একটু সাদা সাদা শেডেড, এটা দ্বারা বোঝাচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে। তারপর 92 93 94 দেখো, ইম্পোর্ট বোঝাচ্ছে হলো তোমার 10, এই যে এখানে 10 দেওয়া আছে, এই যে দেখো 10। আর তোমার দেখো এক্সপোর্ট বোঝাচ্ছে 6, অর্থাৎ 5-এর একটু উপরে, যে 5 থেকে একটু উপরে। তো এইভাবে তোমাকে মাল্টিপল বার চার্ট তোমাকে ড্রয়িং করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো আরেকটা, কনস্ট্রাক্ট মাল্টিপল বার চার্ট টু শো দ্য পপুলেশন অফ দ্য সিটিজ গিভেন ইন দ্য ফলোইং টেবল। তাহলে সিটি এ, অর্থাৎ এটা মনে করো ঢাকা সিটি, এটা মনে করো যে চিটাগং, তারপরে এটা মনে করো বরিশাল, ঠিক আছে। পপুলেশন ইন লেকস 1991 সালে ছিল 70 মিলিয়ন অথবা বিলিয়ন, যাই হোক না কেন, 91 ছিল 103, 2021 200, এরকম করে বেড়ে গেছে। এখন এই জিনিসগুলোকে আমরা করব মাল্টিপল বার চার্টে। এই যে দেখো, মাল্টিপল বার চার্টে আমরা এটা কি করলাম, শো করলাম। সিটি এর দ্বারা দেখো একটু এরকম বোঝাচ্ছে, তারপর এটা একটু শেডেড, একটু হালকা শেড, এটাতে আর এই যে ব্ল্যাকের চেয়ে একটু কম শেড, মানে তিনটা জিনিস দ্বারা এই যে আমরা যা যা বোঝাচ্ছে এখানে আমরা এখানে শো করে দিলাম, ঠিক আছে। এই যে দেখো, এখানে সিটি হলো 70, 50, 60, 70, এখানে যদি 100 হয় তাহলে এরকম করে আন্দাজ করে দিতে হবে যে এখানে তোমার 5 ভাগ করে ফেলবা, 5 ভাগ করলেই তোমরা সহজ করে এগুলা তৈরি করতে পারবা আর কি। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সাবডিভাইডেড, সাবডিভাইডেড মানে একটাকে অনেকগুলো ডিভিশনে ভাগ করা আর কি, হ্যাঁ। তো এখানে আমাদের যে এটা আছে, following table represent the yearly development in the field of industry, transport, তারপরে and agriculture of Pakistan construction subdivided। এটা এটার ইয়ারলি ডেভেলপমেন্ট বাজেট হতে পারে, হ্যাঁ। এটা যদি বাজেট এরকম হয় যে 1998 সালে ইন্ডাস্ট্রিতে দিয়েছে $100 মিলিয়ন, তারপর ট্রান্সপোর্টে দিয়েছে $80 মিলিয়ন, এগ্রিকালচারে এত, টোটাল সে ব্যয় করেছে সরকার $220 মিলিয়ন। এখন এই জিনিসগুলোকে তুমি এতে বার চার্টে, মাল্টিপল বার চার্টে শো করবা। এখানে একটা আইডিয়া নিতে হবে যে 1998 সাল তো একটাই, কিন্তু অনেকগুলা সেক্টর, তিনটা সেক্টরে হলো 100 একটা ব্যয় করলো, 80 একটা ব্যয় করলো, 40 ব্যয় করলো। তাহলে দেখো সাল একটাই থাকবে, কিন্তু এই যে টোটাল বার চার্টটা হবে, প্রথমে আমি দিলাম যে ইন্ডাস্ট্রি, একদম নিচে আছে ইন্ডাস্ট্রি 100, এই যে দেখো ইন্ডাস্ট্রি, যে 100 এটা হলো ইন্ডাস্ট্রি। তারপরে আছে দেখো 80, এখান থেকে 100-র উপর থেকে 80 পর্যন্ত যাবে তোমার ট্রান্সপোর্ট। এরপরে যে আছে তোমার এগ্রিকালচার 40, এখান থেকে উপরে 40 ইউনিট পরিমাণ তুমি উপরে উঠবা। তাহলে টোটাল তোমার 1998 সাল একটা বার চার্টের মধ্যেই তুমি দেখিয়ে দিলা, কিন্তু অনেকগুলা ডিভিশনের মধ্যে, এবং কোন ডিভিশন কোনটা রিপ্রেজেন্ট করে সেটা এই যে বাম পাশ থেকে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। দেন এটা যদি আমরা এখানে ডেসক্রাইব করি যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, 1998 সালে এগ্রিকালচারাল সেক্টরে সরকারের ডেভেলপমেন্ট ব্যয় ছিল তোমার $100 মিলিয়ন এরকম। এরপরে মনে করো সেম ইয়ারে ট্রান্সপোর্ট সেক্টরে এই বরাদ্দটা ছিল 80, এখান থেকে এখানে গুণে করে যেতে হবে, এখানে 50, 60, 70, 80 এরকম $80 মিলিয়ন। তারপরে মনে করো এখান থেকে 80 থেকে 200-র উপরে, তাহলে এখানে যদি আমার 20 হয়, এখানে 30, 40, এই যে এটা আছে 40। তারপরে ইন্ডাস্ট্রি সেক্টরে সেম ইয়ারে বরাদ্দ ছিল $40 মিলিয়ন। এরকম করে তোমাকে একটা বার চার্ট দেখেও বর্ণনা করতে হতে পারে। আচ্ছা, রেক্টেঙ্গল, সাবডিভাইডেড রেক্টেঙ্গল, এই জিনিসগুলো দেখলেও তোমরা বুঝে ফেলতে পারবা। একটা রেক্টেঙ্গল আছে সেম ভাবে আগে যেগুলো আমরা করে আসছি, এটা পার্সেন্টেজ দিয়েও করা যেতে পারে। পার্সেন্টেজটা এত ইম্পর্টেন্ট না। তারপরে অনেক সময় তোমাদের যে থিসিস প্রেজেন্টেশনটা হয়, যখন আমরা এটা করি থিসিস প্রেজেন্টেশন দেয় ছেলেমেয়েরা, তখন এই বার চার্ট, তারপরে পাই চার্ট, এই জিনিসগুলো অনেক সময় দরকার হয়, তখন এই জন্য এগুলো আবার অনেকে করে। আচ্ছা, এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা ফ্যামিলি এতে ফুড, এটা বোঝাচ্ছে যে 30% ফুড, তারপরে হলো তারপরে হলো ক্লথিং, তারপরে হলো মনে করে হাউজিং, তারপরে লাইটিং, তারপরে হলো
মিসেলিনিয়াস মানে বিবিধ আর কি অন্যান্য সেক্টরে ব্যয় করে, এই জিনিসগুলো এখানে বলা আছে। এখন একটা ফ্যামিলি মনে করো, এখানে এই যে পার্সেন্টেজটা ওরা কিভাবে বের করছে, যে এই পার্সেন্টেজটা এইখানে, তো এই পার্সেন্টেজটা হলো টোটাল করছে যে এখানে 100 কে 1000, 300 কে 1000 দিয়ে ভাগ করে এটাকে 100% করলেই তোমার এই পার্সেন্টেজ গুলো বেরিয়ে আসবে, ঠিক আছে। আর কিউমুলেটিভ দেখানোর দরকার নাই, এটা আমরা পরে দেখবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এটা তোমরা পরে আবার করতে পারবে। তারপর ফ্যামিলি বি তে টোটালটা করে এই 1500 যেটা পেয়েছো, 600 কে 1500 দিয়ে ভাগ করবা, ভাগ করে এটা 100 করলে এই 40% হয়ে যাবে। তারপর 100 দিয়ে 100 কে 1500 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে 6 পয়েন্ট সামথিং এরকম টোটাল হবে। কিউমুলেটিভ দরকার নেই, ঠিক আছে। তা এই সাবডিভিশন গুলা এবার এই যে এখানে বসিয়ে দেবো, যে পার্সেন্টেজ যেটা আসছে, এই যে 30%, 20%, 20%, 15%, 15%, এই যে এই পার্সেন্টেজ গুলা বিভিন্ন কালার দিয়ে এখানে শো করতে হবে। পাই চার্ট তোমাদেরকে অলরেডি দেখিয়েছি যে অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো, কম্পোনেন্ট পার্ট বাই হোল কোয়ান্টিটি ইনটু 360 ডিগ্রি। আচ্ছা, এটা হলো আমাদের পাই চার্টের অ্যাঙ্গেল বের করার সূত্র আর কি, যে তুমি যে সেক্টরের তুমি অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ সেই সেক্টরের মানটা তুমি বসাবা, টোটাল যে ভ্যালুটা আছে অর্থাৎ টোটাল তুমি যোগ করে যা হবে সেটা নিচে বসাবা ইনটু 360 ডিগ্রি এখানে বসাবা। আচ্ছা, একটা দেখি আমরা তাহলে বুঝতে পারবো। যেমন দেখো, তোমরা অলরেডি আজকে একটা করে ফেলেছো, আমি যেটা দিয়েছিলাম তোমাদেরকে, এই যে এখানে মনে করো 190, তাহলে অ্যাঙ্গেলটা হয়েছে 142.5। কেমনে বের করলো? এই টোটালটা হলো 480, 190 কে 480 দিয়ে ভাগ করলো, ভাগ করে 360 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 360 ডিগ্রি দিয়ে। আর এইখানে সবগুলা যোগ করলে কিউমুলেটিভ অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল সবগুলা যোগ করলে 360 হতে হবে। যদি 360 না হয় তাহলে তোমার অঙ্ক কিন্তু হয় নাই। আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আচ্ছা, এই যে এইখানে মনে করো যে আমার যোগফলটা ছিল, এখানে ছিল, আমি যদি দেখি 190, টোটাল ছিল 480। একটা দেখাই আমি, 190 ছিল, এখানে আরো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, আর নিচে ছিল টোটাল 480। এখন এইখানে যে তুমি গড়ের মধ্যে যে এটা করছে, কি বলে, অবায়দুল্লাহ হক আমাকে করে দেখাইছে, তারপর হলো মেহেদী হাসান মানে দেয়া পাঠাইছে। তো এখানে দেখো টোটাল যেটা আমরা পাইলাম, যারা করো না আর কি গত ক্লাস, তাহলে 190 কে আমি 480 দিয়ে ভাগ করবো, 190 ভাগ 480। এটাকে গুণ করতে হবে কিন্তু 360 ডিগ্রি দিয়ে, কারণ অ্যাঙ্গেল ইন দা সেন্টার অফ এ সার্কেল ইজ 360 ডিগ্রি। সুতরাং এখানে 100 দিয়ে হয়তো যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু হবে না, এটা অন্য ধরনের জিনিস হয়ে যাবে। এখানে কিন্তু 360 দিয়ে গুণ করতে হবে। আমার মনে মেহেদি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছে, ঠিক আছে। কি করছে আমি জানি না। এখানে 360 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করলেই এটা সার্কেলের অ্যাঙ্গেল কিন্তু কনভার্ট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, 360 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে গুণটুন করে ওই যে ওরা দেখো বের করেছে 142.5, এখানে হবে 142.5, 142.5। এই ভ্যালুটা বের হবে প্রত্যেকটার জন্য, ঠিক আছে। আর এখানে এই যে ভ্যালুগুলো তোমার এখানে বের হলো, এই সবগুলো তুমি যদি যোগ করো, এই যে এই 142, তারপর এখানে আরেকটা মান আসবে, এখানে আসবে, এখানে আসবে, সবগুলো যোগ করলে টোটাল হবে 360। যদি 360 এর কম বেশি হয় তাহলে কিন্তু তোমার ভুল করেছে উত্তর, ঠিক আছে। যে মনে করো যে তুমি এখানে 358 হলো অথবা 362 হলো, তাহলে এখানে তোমার ফ্র্যাকশনের পরে মান নেওয়াতে তুমি ভুল করেছো, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সুতরাং আমি আশা করি তোমরা এটা পরবর্তীতে এটা কারেকশন করে নেবে, যারা করছো ভুল হয়েছে। মেহেদির এটাও ভুল হয়েছে আমার যতটুকু ধারণা, তোমার এটা 360 স্যার ডিগ্রি আমরা দিয়ে, তো 100 দিয়ে করব না? না না, এটা 360 দিয়ে করতে হবে। 100 দিয়ে করবা যখন পার্সেন্টেজ নিয়ে যেতে বলবে, হ্যাঁ। এটা হলো তোমার রিলেটিভ, যদি বলে রিলেটিভ ভ্যালু যদি বের করতে বলে আর কি, হ্যাঁ, তখন নিতে হবে পার্সেন্টেজে। আচ্ছা, কি করছো?
অবায়দুল, তুমি কি 100 দিয়ে মাল্টিপ্লাই করছো? স্যার 100 তো হচ্ছে কি মানে 100 দিয়ে হচ্ছে ইয়ে করেছি, মানে ওটা তো পার্সেন্টেজ বের করতে বলেছিলেন, এরকম তো বের করতে বলেননি, মানে এই ম্যাথের মতো আগের ম্যাথটা ছিল না। আচ্ছা, আগেরটা কি 100 দিয়ে করা ছিল, যেটা আমি আগে দেখাইছিলাম? জি স্যার। স্যার ওটা কোশ্চেন ছিল আপনার, হুম ডিসপ্লে দ্য ফলোইং ডাটা ইন পাই চার্ট, রাইস প্রোডাকশন অফ 6 হুম districts in Bangladesh are given in value in হুম 2018। হুম তারপরে আপনার রংপুর আচ্ছা, রাইস মেট্রিক টনস। তাহলে ওইটা পার্সেন্টেজে নেওয়া যাবে না, 360 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝছো? তুমিও যে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছো, 100 করলে হবে, এটাও এক প্রকার হবে। আহ, মানে এটা ভুল হবে যে তা না, ঠিক আছে। 100% দিয়ে যদি তুমি করো, তাহলে ওইটা হলো রিলেটিভ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর কি। হ্যাঁ, রিলেটিভ স্যার যে আপনি তোমার। যখন ওটা করতে বলছিলেন হুম হুম তখন বলছিলেন হুম যে টোটাল ওটা 100 হবে, মানে টোটাল যোগ করে 100 হবে পার্সেন্টেজ হুম গুলা। হুম পার্সেন্টেজ 100 হবে, আর এইখানে যোগ করলেও 360 ডিগ্রি হবে, ঘুরে ফিরে একই। হবে। ঠিক আছে, কোনো সমস্যা জি নেই। স্যার। তবে যদি বলে তোমাকে রিলেটিভের কথা, তখন তুমি পার্সেন্টেজটি ইউজ করবা। হ্যাঁ, তুমি করলে ভুল হবে না। তো তোমরা এটা সাধারণত তোমরা ডিগ্রিতে করলে ভালো হবে, তখন এটা ভ্যালুগুলো একটু বড় হবে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। জি ভুল হবে না। এই যে এইখানে দেখো, যে দেখো ওরা দিয়েছে মেডিকেল, ফুড, আদার্স এরকম করে দিয়েছে। তো এগুলাও যে তুমি যদি পার্সেন্টেজ দিয়ে দাও, নো প্রবলেম। এই যে এইখানে যে জিনিসগুলো দিয়েছে দেখো, ফুড আইটেমের জন্য 190 এক্সপেন্ডিচার করে, ক্লথিং এর জন্য 64, তারপর রেন্টের জন্য এত, এগুলো তোমার অ্যাঙ্গেল গুলা বের করে নিয়েছে। অ্যাঙ্গেল বের করলে হবে, তুমি যদি পার্সেন্টেজ বের করো তখন কি হবে, এই ভ্যালুগুলো তখন ছোট হয়ে যাবে, টোটালটা তখন তোমার হয়ে যাবে। মানে তুমি এখানে পার্সেন্টেজ দিলে এই জিনিসগুলা কাউন্ট করতে একটু অসুবিধা হবে। আর যদি ডিগ্রিতে নাও, তখন তুমি চাঁদার সাহায্যে অথবা নিজের চোখের আন্দাজে যে এরকম যদি দেখো যে আহ, এরকম যদি দেখো, তাহলে এটা তো 90 ডিগ্রি আমরা জানি, কিন্তু এটা কত পার্সেন্ট এটা বের করাটা একবারে আমার আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। এরকম যদি দেখি, তাহলে এটা মনে হয় 30% হতে পারে, কিন্তু এটা কত পার্সেন্ট এটা বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে একটা সার্কেলের মধ্যে আর কি, তাই না? একটা জি সার্কেলের মধ্যে আমি যদি এরকম করে আঁকি, তাহলে এটা কিন্তু সহজেই কিন্তু আমি চোখ দেখেই বুঝে ফেলতে পারবো, কিন্তু এটা কত পার্সেন্ট হবে সেটা কিন্তু আমার আয়ত্তের মধ্যে নাই, সেটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এই জন্য যখন যতক্ষণ না পর্যন্ত না বলবে যে পার্সেন্টেজের অথবা রিলেটিভ পার্সেন্টেজের মধ্যে প্রকাশ করো, ততক্ষণ পর্যন্ত তুমি করবে না। তখন এরকম সুন্দরভাবে দিলে জিনিসটা আমরা সহজেই বুঝতে পারি আর কি। যেমন ক্লথিং দেখো, ওরা পেয়েছে 48, তার মানে এটা 60-র কম হবে। এই যে দেখো 60-র কম হবে ক্লথিং। তারপর একটা জিনিস দেখো, এটা হলো তোমার 75, তার মানে এটা 90-র তোমার 90-র কাছাকাছি, তাই না? র্যান্ড, এই যে র্যান্ড দেখো, এই যে 90 কোথায় হবে, এইখান থেকে এই সোজা বরাবর গেলে, তার মানে এখান থেকে একটু কম হবে, তাই না? এখান থেকে একটু কম হবে, এরকম করে আন্দাজ করে আমরা সহজে ইয়া করতে পারবো আর কি। আচ্ছা, পার্সেন্টেজে দিলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে আর আর গ্রাফ হলো তোমার হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, তারপর ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, এটাকে বলে অজিব কার্ভ, গ্রাফ অফ টাইম সিরিজ। টাইম সিরিজের আমরা দরকার নেই, আমরা টাইম সিরিজটা অ্যানালাইসিসটা এটা আরো ডিপলি পড়ে, যারা পরিসংখ্যান কিংবা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করে তারা টাইম সিরিজ অ্যানালাইসিস করে। তোমাদের টাইম সিরিজ অনেক সময় দরকার হয়, কিছু কিছু তোমাদের অ্যানালাইসিস আছে, যারা থিওরি থিসিস করবা তারা টাইম সিরিজ অ্যানালাইসিস অনেক সময় প্রবলেমের দরকার হয়, তখন তোমাদেরকে টিচার এটা শিখিয়ে দেবে। এখন আপাতত কারোর এটা দরকার নেই আর কি, টাইম সিরিজ অ্যানালাইসিস। আচ্ছা, আমরা হিস্টোগ্রামটা অলরেডি তোমাদেরকে একটু টাচ দিয়েছি, যে হিস্টোগ্রাম আমরা কিভাবে করব। হিস্টোগ্রামটা আসলে কিভাবে আমরা ড্রয়িং করব সেটা আমি তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, এখন আমরা সরাসরি একটু যদি দেখি হিস্টোগ্রামের আলোচনাটা, তাহলে আমাদের মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো তোমরা যদি একটু করো, তাহলে তোমাদের হাত আশা করি চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে গ্রাফস এর কথা এখানে আরো অনেকভাবে দিয়েছে, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, এই এখানের যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলোই ওরা এখানে দিয়েছে আর কি। আচ্ছা, হিস্টোগ্রাম কি? হিস্টোগ্রাম হলো যখন সরাসরি যদি আমরা দেখি, মানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ যখন কন্টিনিউয়াস ডেটা সেট হবে, তখন তোমাদেরকে হিস্টোগ্রাম ড্রয়িং করতে হবে আর কি, এটাই আর কিছু না। আচ্ছা, এখানে দেখো
40 থেকে 49, তারপরে 50 থেকে 59, তারপরে হলো 60 থেকে 69 দেওয়া আছে। আর এখানে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হলো 1 3 4 এরকম করে, যে দেখো এখানে হলো 1 3 4 এরকম। তো তো একটার সাথে আরেকটা কিন্তু লাগানো থাকবে এখানে, সাধারণত আমাদের এটা হলো মাঝখানে গ্যাপটা থাকবে না। তাহলে এখানে দেখো আমরা যদি করি, আহ এই যে দেখো 40 থেকে 49 ফ্রিকোয়েন্সি আছে 1, 40 এটা হলো 40, 40 থেকে 49, হ্যাঁ 40 থেকে 49, এটা হলো তোমার উপরে ফ্রিকোয়েন্সি হলো 1। তাহলে এখানে 5 কেন দিল? 5 দ্বারা বোঝাচ্ছে যে তোমার 5 দ্বারা কি বোঝাচ্ছে? 5 এর তো কোনো মিনিং নাই, দরকার নেই 5 দেওয়ার দরকার নেই, ওরা এই যে বাড়তি দিয়েছে। প্রিন্টিং মিস্টেক। না, প্রিন্টিং মেশিন ওরা অন্য কিছু বোঝাতে চাচ্ছে এখানে, এটা আমাদের এখানে দেওয়া নাই। তারপরে হলো তোমার 50 থেকে 59, এখানে আসবে তোমার 50 থেকে 59, এই যে 50 থেকে 59। আচ্ছা, এটা হলো তোমার করতে হবে ওরা মাঝখানে এক ফাঁকা রাখছে, এক ঘর ফাঁকা আর কি, অর্থাৎ 49 থেকে 50, এই যে 49 থেকে 50 এক ঘর ফাঁকা, এই জন্য হালকা একটু সাদা রাখছে ওরা এখানে, ঠিক আছে। আর হিস্টোগ্রাম চাপানো থাকবে আর কি। আর স্যার যদি চাপানো না থাকে তাহলে এটা বার চার্ট হয়ে যাবে। বলো। স্যার স্যার এখানে হচ্ছে ওয়াই অক্ষে হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়েছে, তো আমরা তো এক্স অক্ষে একটা কিছু দিতে হবে আমাদেরকে নাম, তো ওইটা নামটা কি দিব? একশোকে থাকবে যে ক্লাস ইন্টারভাল, এই যে ক্লাস লিমিট অথবা ক্লাস ইন্টারভাল, এটা হলো ক্লাস ইন্টারভাল, এটা। আচ্ছা অথবা যদি তোমার সময় দেওয়া থাকে টাইম, এই যে মনে করো আগে যেরকম আগের অঙ্কটা যদি তুমি এখানে দেখো, আমরা যদি এটার দিকে তাকাই, এইটা, তাহলে এখানে হলো যে ফ্যামিলি আইটেম এক্সপেন্ডিচার, এই যে এখানে যদি আমি দিই ফ্যামিলির কথা বলা আছে, ঠিক আছে। আর এর উপরেরটাও যদি আমরা দেখি, আর আগে যেটা করছি এটার মধ্যে দেখো, এই যে এখানে এগুলো হলো টাইম, সময় ছিল, এই যে দেখো ইয়ার্স, এইদিকে থাকবে ইয়ার্স, আর এদিকে থাকবে এগুলো কি এগ্রিকালচার ডেভেলপমেন্ট, তাই না। এখানে দিল হলো ডেভেলপমেন্ট, অর্থাৎ এই ওয়ার্ড গুলা তোমার এই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এখান থেকে জাস্ট তুমি রাইট ওয়ার্ডটা চয়েস করে আনতে হবে, আর কিছু না। এখানে কিন্তু সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা তোমরা একটু দেখে নিও, তাইলেই হবে, এটা এতে দিয়ে ইউজ করে করবা। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা একটু দেখি, আশা করি এটা তোমরা পারবা, তাই না? এটা পারবে না? দ্বিতীয়টা আছে মনে করো 50 থেকে 59 আছে 3, তাহলে 1 2 3, এই যে এখানে 50 থেকে 59 আছে 3, তাই না? এটা হয়ে গেল, এইভাবে করতে হবে আর কি। আচ্ছা। হুম, আচ্ছা, তোমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হিস্টোগ্রাম একটা ড্র করো, আমি এখানে প্রশ্ন দিচ্ছি।
এটা তোমরা একটু করো তো দেখি, এই ডেটাগুলা খাতায় তুলে একটা তোমরা, আমি এখানে বলছি ড্র এ সুইটেবল গ্রাফ। পরীক্ষায় কিন্তু এইভাবেই বলা থাকবে যে সুইটেবল গ্রাফ ড্র করো। তাহলে সুইটেবল গ্রাফ হলো কি, আহ, কোনটা এখানে শুট করে সেই গ্রাফটা তোমাকে ড্রয়িং করতে হবে। অর্থাৎ সেটা কি একটা হিস্টোগ্রাম নাকি বার চার্ট নাকি পাই চার্ট, সেই জিনিসটা তোমাকে নিজে নিজে করে করতে হবে আর কি, হ্যাঁ, ডিসাইড করে করতে হবে। যে এই যে এইখানে যে ক্লাস লিমিট গুলো দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, এই ক্লাস লিমিট দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি আঁকবা। তুমি কি বার চার্ট আঁকবা নাকি তুমি প্রবলেম করছে কেন? এটা একটু তোমরা করো তো, পারো কিনা? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমার এই যে বারবার কানেকশন লস্ট হয়ে যাচ্ছে, তোমরা একটু এটা একটু আমাকে করো, করে আমাকে একটু দেখাও। আমি এটা একটু পজ দিয়ে রাখি রেকর্ডিংটা। পজ দেওয়ার কোনো সিস্টেম নেই। কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ? না স্যার। এই প্রশ্নটা একটু দেখো। তুলতে পেরেছো প্রশ্নটা সবাই? জি স্যার। আচ্ছা, আমি তাহলে দেখি এটা।
মাহফুজ আহমেদ পূর্ণ, তোমরা কি ক্লাস করো না কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম। আজকে আসতে একটু লেট হয়ে গেছে স্যার। হ্যাঁ, ক্লাস তো নিয়মিত করতে হবে। আর নওশাদ মিয়াজি, স্যার নিয়মিত ক্লাস করবা। নওশাদ, ইয়েস স্যার। স্যার নেটওয়ার্ক সমস্যা থাকে স্যার। আর এর আগেও অনেক ক্লাসে জয়েন করেছি, শেষ পর্যন্ত তো থাকতে পারিনি, হয়তো আমি বিশেষ হয়ে গেছে অথবা নেটওয়ার্কের কারণে। আজকে তো তোমাকে দেখলাম, আর আগে তো 2টা ক্লাস 3টা ক্লাস ফলো মনে হয়, এতটা দেখি না আর কি। নিয়মিত ক্লাসে আসতে হবে। জি স্যার। আর ভিডিও দেখে নিও, ভিডিও তো আমি প্রত্যেক ক্লাসে ভিডিও দিচ্ছি আর কি, দেখে নিবা আর কি। জি স্যার, হ্যাঁ ওটা দেখি স্যার। ঠিক আছে। তারপর হলো আলামিন মোল্লা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি তো ক্লাস করো না, আজকেই মনে হয় আমার সাথে প্রথম ক্লাস করছো নাকি? জি স্যার। স্যার। স্যার হ্যাঁ, ওবায়দুল বলো। গ্রুপে দিয়েছি স্যার। আচ্ছা, আলামিন কি সমস্যা কি, তুমি ক্লাস করছো না কেন? স্যার একটু সমস্যা ছিল, আচ্ছা সেট ছিল, মোবাইল ছিল না, নষ্ট হয়ে গেছিল, পরে একটা আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন নিয়মিত ক্লাস করবা, ক্লাস না করলে তো আসলে বুঝতে পারবো না আর কি কি হচ্ছে। আর আগের ভিডিওগুলো একটু দেখে নিও। হ্যাঁ, জি স্যার, ওগুলা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। Okay. দেখি অবায়দুল কি দিয়েছে। এই 10 থেকে 20 এইভাবে দেওয়ার দরকার নেই। তুমি যেভাবে দিয়েছো আমি একটু যদি দেখাই, সেটা হবে এরকম। স্যার ক্লাস বাউন্ডারি দিতে হবে না? এটা তেমন ইম্পর্টেন্ট না, ক্লাস লিমিটার বাউন্ডারি একই। আচ্ছা, এখানে দেখো আমরা যদি করি অবায়দুল যেটা করছে আর কি। হ্যাঁ, যেমন মনে করো একটা পেজ, এটাকে মুছে দিই। এরকম করে দিতে হবে আর কি। হ্যাঁ, প্রথমটা যে ছিল মনে করো 10 থেকে 20, তাহলে এখানে কিন্তু এখানে যদি আমি শূন্য হয়, শূন্যটাই এটা কিন্তু শূন্য সব সময়, এটা হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ। জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে ছিল শূন্য, তাহলে অবায়দুল কি করছে, শূন্য থেকে এখানে 5, তারপরে হলো এখানে 10, এখানে হলো 15, তারপর হলো এখানে হলো 20, এরকমই তো হচ্ছে কাহিনীটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এইখানে এই যে তোমার 10 থেকে 20 ছিল, এই যে 10 থেকে 20 এখানে ছিল মনে হয় 10, তাই তো? আচ্ছা, এবার দেখো ফ্রিকোয়েন্সি, এদিকে হলো ফ্রিকোয়েন্সি দিয়েছো, এখানে ফ্রিকোয়েন্সি লিখছি, আর এদিকে ছিল আমার ক্লাস লিমিট। এখন এইখানে মনে করো শূন্য, এখানে হলো 10, তারপর 10-এর পরে এখানে হবে 20, ঠিক আছে? তাহলে অবায়দুল কি করছে, এই শূন্য থেকে শুরু করেছে, তাহলে শূন্য থেকে হবে না। হ্যাঁ, তোমার এখানে একটু আমাদের এটা একটু মনে রাখতে হবে। তো 0 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 20, এই যে 10 থেকে 20, 10 পর্যন্ত, তারপরে হলো এখানে যে 20 পর্যন্ত। যদি এটা এমনিতে হয়েছে, আমি একটু মুছে দিই, সুন্দর করে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, 10 থেকে 20, তাহলে দেখো এখানে এই যে 10 পর্যন্ত গেল, 20 থেকে 10 পর্যন্ত উপরে উঠবে, যদি 20 থেকে 10 পর্যন্ত উপরে উঠলো, ওটার পরে এটা ক্লোজ। এরপর হলো 20 থেকে 30 পর্যন্ত ছিল 15, এটাই কিন্তু এখানে নতুন করে লেখার দরকার নেই, অবায়দুল যেটা কি করছে বারবার লিখছে 10 থেকে 20, 20 থেকে 30, এটা লেখা দরকার। এই এন্ডিং পয়েন্টটাই হলো তোমার 10, এই এন্ডিং পয়েন্টটাই হলো তোমার 20, এই 20 থেকে এখানে হবে তোমার 30, ঠিক আছে? এই 30 থেকে উঠবে তোমার, ওখানে আছে 15, তাহলে 15 উপর কোথায় আছে, এখানে। এই 20 থেকে উপরে উঠবে 15, তারপর এদিকে গিয়ে
এই 30-এর মধ্যে গিয়ে নেমে যাবে। ঠিক আছে ওবায়দুল? জি স্যার। বাকিরাও একইভাবে করো। আচ্ছা, তারপর দেখো তোমার একটু ভিন্নতা আনার জন্য তুমি এটাকে মনে করো আমি এই দিকে আমি শেড দিলাম, ঠিক আছে, এইদিকে শেড দিলাম। তারপর এটাকে আমি কি করব, আমি এটাকে এই দিকে শেড দিই, তাহলে দুটা দেখতে একটু মানে চোখে পড়বে, মানে দুটা যে আলাদা জিনিস এটা আমি বুঝতে পারতেছি। ওবায়দুল সব একই ভাবে দিয়ে ফেলেছে, তো একই ভাবে দিয়ে ফেললে তখন তোমাকে ডিস্টিংগুইশ করতে চোখে দেখলে আর মনে হয় না আর কি। হ্যাঁ, তারপরটা ছিল 20 পর্যন্ত, যে এটা এখানে ছিল 20 পর্যন্ত, আমি এখানে আঁকলাম, এটা মনে করো 40-এ হলো 20 পর্যন্ত। এটাকে আমি কি করব, আমি ডিফারেন্ট আর একটা লুক দিব, মানে এটা এইভাবে দিয়েছি তো, মানে এটা এরকম দেই, তাহলে মনে করো একটু ডিফারেন্ট হলো, যে এরকম দিলাম, তাহলে দেখো তিন রকম হয়ে গেল না? এটা হলো ভিন্নতা আনা, যে তোমাকে দিতে হবে নট নেসেসারি, কিন্তু দিলে ভালো। ঠিক আছে, একটু সবাই এইভাবে করো, আমাকে একটু দাও তো, জানাও তো দেখি কি অবস্থা হয়। সবাই একটু পাঠাও, কারণ এগুলো না করলে কিন্তু পরে তোমরা আর পারবা না। করতে পেরেছো কেউ? কোনো কথা রেসপন্স করছে না, এত সময় তো লাগার কথা না। স্যার আমি গ্রুপে দিয়েছি। দেখতে পাচ্ছি। ক্লাস বাউন্ডারিজ দেওয়ার দরকার নাই, বুঝছো? ক্লাস বাউন্ডারিটা কখন দেয়, যখন মনে করো থাকবে, এই যেমন মনে করো 10 থেকে 19, তারপরে 20 থেকে 29,
ঠিক আছে? 10 থেকে 19 অর্থাৎ যখন ডিসকন্টিনিউয়াস ডাটা থাকবে, কন্টিনিউয়াস ডাটা থাকবে না, তখন তোমাকে তোমার ক্লাস স্যার শুনতে পাচ্ছি না। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যেটা বলতেছিলাম মেহেদী হাসান, তুমি যেটা ক্লাস বাউন্ডারিটা দিয়েছো, এটা এই এই ধরনের ডেটার জন্য দেওয়ার দরকার নাই। কারণ হলো কি, এখানে তো তোমার কন্টিনিউয়াস ডেটা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম সুন্দর ডেটা দেওয়া আছে কন্টিনিউয়াস। তো তোমাকে যদি 10 থেকে 19, তারপরে 20 থেকে 29, অর্থাৎ মাঝখানে যদি একটা গ্যাপ থাকতো, যদি ডিসকন্টিনিউয়াস ডেটা থাকতো, তখন তোমাকে ওই যে আরেকটা কলাম করেছো না ক্লাস বাউন্ডারিজ, ওইটা জি তখন স্যার। তৈরি করতে হতো। এখন এটার জন্য দরকার নেই। যেমন আগের যে ডেটাগুলা আমাদের ছিল, আমরা একটা এক্সাম্পল যেটা আমরা দেখছিলাম, যে এইখানে দেখো, আমি যদি তোমাকে স্যার আপনার শিটে আপনার এরকম করে দেওয়া আছে, ওটা হ্যাঁ, ফলো এটা আমি করতে গিয়ে দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, আমি দেখাচ্ছি। তো এইখানে ওরা যেটা করছে, হুম, এই যে 40 থেকে 49, এই যে এইখানে একটা সংখ্যার গ্যাপ আছে না, কিন্তু আমাকে গ্যাপটা কিন্তু আমি তোমার তৈরি করতে পারবো না, হিস্টোগ্রাম তৈরি করতে পারবো না। যদি গ্যাপ না থাকে তাহলেই কিন্তু পারবো। এটা তোমাদের কিন্তু প্রথম ক্লাসে একবার বলেছি, তাই না? তো এখন আহ, ওরা এই জন্য কি করছে, ক্লাস বাউন্ডারিজ দিয়েছে, যে ক্লাস বাউন্ডারিজ অর্থাৎ এখানে আধা কমিয়ে দিয়েছে, এখানে আধা বাড়িয়ে দিয়েছে, তার মানে ঘুরে ফিরে গড় ঠিক আছে আর কি। যে 40টাকে ওরা কমিয়ে দিয়েছে 39.5, আর 49টাকে কমিয়ে 49.5 বাড়িয়ে করছে 49.5, আর এই 50টাকে কি করলো ওরা কমিয়ে দিল 49.5। তো এখানে যখন এই যে এই 49-50 একটা গ্যাপ থাকবে, তখন এই বাউন্ডারিজ এর দরকার, আদারওয়াইজ দরকার নাই। ঠিক আছে? জি এটা স্যার। জাস্ট স্যার একটু মাথায় 9 নম্বর পেজে একটু জানতো স্যার, 9 নম্বর পেজে এটা। আচ্ছা, এটা জি স্যার। এটা হুম আপনার ইয়ার দেখেন এই জায়গায় ওরা বাউন্ডারি দিয়ে করছে স্যার, এটা ফলো করতে গিয়ে আমি করছিলাম। হুম 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 এটাই তো বললাম যে দেখো এখানে ওরা এই যে 40 থেকে 49 আর 50 থেকে 59, 49 এবং 50 দুটার মাঝখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা যখন থাকবে তখন তোমাকে এই বাউন্ডারিজের এই কলামটা নিতে হবে। আমি তোমাদেরকে যখন দিব তখন আহ, তোমার র ডাটা থাকবে, তো র ডাটাকে তুমি ইচ্ছা মতো করে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস তুমি যেটাতে মন চায় ফেলে তারপরে তোমাকে গ্রাফের মধ্যে নিতে হবে আর কি। ঠিক আছে? এই এই কাজটা তোমার তখনই করতে হবে যখন এরকম ক্লাস লিমিট গুলা একটা গ্যাপ থাকবে 49, 50, 59, 60। আর যদি 40 থেকে 50, 50 থেকে 60 থেকে, তাহলে এইটার আর দরকার নেই, বুঝছো? এটার ওকে তখন স্যার। দরকার নেই। আচ্ছা, আর কি করছো? এতগুলা মানুষ স্যার এখন আমি যদি না দিয়েছি জানো। আবার। হ্যাঁ, তুমি আবার দিয়েছো, আর বাকিরা কি নীরব দর্শক নাকি? আরো তো দেখতে পাচ্ছি যে আলামিন, আলামিন করতে পারছো না জি স্যার, পারবো তো এটা, বাট আমি তো তো? বাসায় নেট পাওয়া রাস্তায় এসে ক্লাসটা করতেছিলাম। আচ্ছা, নওশাদ মিয়াজি কি করতেছো নাকি, ব্যাপার কি? আরে নাই, এরা হলো ইনঅ্যাক্টিভ পারসন। তারপর হলো মাহফুজ তো মাত্র এসে জয়েন করলো, তো এই মাত্র এই কয়েকজন স্টুডেন্ট নিয়ে কেমনে কি ক্লাস করবো, আমি তো কিছু বুঝতেছি না। ক্লাস না করলে কেমনে কি করবা তোমরা? আচ্ছা,
এরপরে আমরা যে ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে যদি যাই, তাহলে ফ্রিকোয়েন্সি পলিগন কিভাবে ড্র করবে দেখো। ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে হলে তোমাকে ক্লাস মিড পয়েন্ট বের করতে হবে, এখানে আরেকটা কলাম বাড়াতে হবে, ঠিক আছে? যেমন এখানে এই যে ক্লাস লিমিট গুলো দেওয়া আছে 10 থেকে 19, 19 থেকে 29, এই 10 এবং 19 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 14.5 পাবা। তারপরে মনে করো এখানে 20 থেকে 29 আছে, এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 24.5 পাবা। আমি একটা দেখাবো, বাকি একটা তোমরা নিজেরা করবা, সবাই করে আমাকে জমা দিতে হবে। হ্যাঁ, যারা প্রবলেম আছে তারা বলবা, আগে না এখন না দিতে পারলে পরে জমা দিবা, গ্রুপের মধ্যে আমাকে ফটো সেন্ড করতে হবে। আচ্ছা, এখানে একটাই এটা হলো মনে রাখতে হবে, এটা হলো আমার কি আঁকবো সেটা আগে জানতে হবে, যে আমার আঁকার উদ্দেশ্য হলো ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার সময় তোমাকে মনে রাখতে হবে আলাদা করে একটা গড় তৈরি করতে হবে মিড পয়েন্টের জন্য, ঠিক আছে? এই যে এখানে ওরা ফ্রিকোয়েন্সি পলিগন ওরা ড্রয়িং করছে, কেমনে করছে আমি এটা তোমাদেরকে এখন এটা দেখাবো। দেখো 10 থেকে 19 এর ফ্রিকোয়েন্সি হলো 5, কিন্তু ক্লাস মিড ভ্যালু হলো 14.5। দেখো এই যে শূন্য আছে, এখানে শূন্য, আর এখানে আছে মনে করো যে এখানে আছে 10, আর এখানে আছে মনে করো 19, এই দুটার মাঝামাঝি 14.5 আছে যে এখানে। তাহলে এটার উপরে উঠবে 5 গড়, এই যে 5, এখানে 5 দিয়েছে। তারপরে আছে দুটার মাঝখানে 24.5, এই দুই গড়ের মাঝখানে 24.5, এখানে উপরে স্যার উঠবে আরেকবার 15। বলবেন, শুনতে পাইনি নেটের প্রবলেমের জন্য। এই দুইটার মাঝখানে হলো 2 দিয়ে ভাগ করলে হবে 24.5। তাহলে এই 24.5 এর মধ্যে উপরে দেখো আছে ফ্রিকোয়েন্সির জন্য আছে 15। এই ফ্রিকোয়েন্সি 15টা আমি এই যে এখানে 15 উপরে উঠাবো। এইভাবে সবগুলো যে ফ্রিকোয়েন্সি গুলো বসিয়ে আমি ফ্রি হ্যান্ডে এগুলো আমি যোগ করে দিব, ব্যাস হয়ে গেল। আমি এবার তোমাদেরকে আমি একটা নিজে করে দেখাচ্ছি। দেখো আমি এখানে আমি একটা করছি, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। আমি এখানে একটা আমি যদি গড় নিই সহজ করে ছোট্ট করে, এখানে আমি আর এখানে কিছু লিখলাম না, এখানে অনেক কিছু হিবিজিবি লেখা থাকবে, এগুলো তোমরা যখন প্রশ্ন করবে তখন এখানে পাবা। জাস্ট আমি এখানে তোমাদের বোঝার জন্য আমি এখানে ক্লাস লিমিট আর এখানে হলো ফ্রিকোয়েন্সি এফ দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমি জাস্ট আমার সুবিধা মতো আমি কতগুলো ডেটা নিয়ে নিলাম তোমাদের বোঝানোর জন্য, এটা কোনো প্রশ্ন না, জাস্ট একটা মানে তোমাদের বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পলটা আনছি। এখানে মনে করো আছে 5, এখানে আছে 10, এখানে আছে 15, তারপরে আছে আবার 5 সাপোজ। এবার এই যে তোমার ডেটা সেটটা দেওয়া আছে, এটাকে যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকবো তখন তোমাকে 3টা কলাম তৈরি করতে হবে এই ডেটা সেটের জন্য। তাহলে আমি কলামগুলা করছি। আমি এখানে 3টা কলাম করে নিলাম, এই যে আমি 3টা কলাম আমার সুবিধা মতো আমি করে নিই। তো বড় হয় না কেন? এখন দেখো এটা একটু বড় হলো, আমি এটাকে যদি ইরেজ করে দিই, এরকম ইরেজ করে আমি আবার নতুন করে চটটা। আচ্ছা, ক্লাস লিমিট এখানে আছে 10 থেকে 20, 20 থেকে 30,
30 থেকে 40, 40 থেকে 50 তোমরা এরকম সুন্দর করে চক করে নেবা। আচ্ছা, তারপর এখানে ছিল আমার 5, তারপরে 10, তারপরে ছিল 15, তারপরে ছিল 5। এবার ক্লাস লিমিটটা এখানে আমার করতে হবে। এখানে একটা ঘর ছিল, উপরে তোমরা একটা কলাম রাখবে, ক্লাস লিমিট, এখানে ফ্রিকোয়েন্সি, এখানে হলো ক্লাস মিড। আমি কিন্তু সংক্ষেপে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা কিন্তু পুরোটা লিখতে হবে, ক্লাস মিড ভ্যালু লিখতে হবে, না লিখলে হবে না। ঠিক আছে? এবার দেখো 10 এবং 20 এই দুটো যোগ করব, তাহলে দুটো যোগ করলে হবে 30, 2 দিয়ে ভাগ করলে হবে 15। তারপরে 20 এবং 30 যোগ করলে হবে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হবে 25। এখন এই এত যোগ করার দরকার নাই, তাহলে আমার দেখো ক্লাস লিমিট হচ্ছে 10 থেকে 20, এখানে হলো ব্যবধান হলো 10, এখানে ব্যবধান 10, তাহলে 10 ব্যবধান যদি 10, তাহলে প্রথম টার্মে পেলাম 15, 15 এর সাথে 10 যোগ করব 25, 25 এর সাথে 10 যোগ করব হবে 35, 35 এর সাথে 10 যোগ করব 45। এইভাবে কিন্তু তোমরা সরাসরি ক্লাস মিড গুলো বের করতে পারো। এখন আমি যখন এয়ার ড্রয়িং করব, পলিগন কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ যখন আমি ড্রয়িং করব, তাইলে দেখো কিভাবে করতে হবে খুব সহজেই। আমি প্রথমে যে ভ্যালুটা আছে এটা ছিল আমার 15 ক্লাস মিড ভ্যালু, তাইলে 15 আমি এইখানে নিলাম, দুটার এইখানে মনে করো আছে 20, তারপর এখানে আছে 30, এখানে আরেকটু বড় করে নিই, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। আমি এটা মুছে দিলাম। আমি এখানে নিলাম 10, এখানে নিলাম 20, এখানে 30, 40, 50। দেখো 10 থেকে 20 এর মাঝামাঝি আছে 15, তাহলে এটা আমি শুরু থেকে আমি ধরলাম এটাকে, আমি তোমাদেরকে জিরোটাকে 10 ধরতে নিষেধ করেছি, কিন্তু আমার দেখানোর সুবিধার্থে আমি এখানে 10 ধরে নিলাম, মনে করলাম এটা 10। আচ্ছা, 10 এবং 20 এর মাঝামাঝি ছিল, এটা যদি আমার 10 হয়, তো 10 এবং 20 এর মাঝামাঝি হলো 15, তাহলে 15 এটা যদি তোমার 15 হয় মাঝামাঝিটা, তাহলে 15 এর ফ্রিকোয়েন্সি হলো 5, তাহলে এখানে 5, এখানে হলো 10, এখানে হলো 15, এখানে হলো 20, তাহলে এর উপর উঠবে 5, তাহলে এই যে 10 এবং 20 এর মাঝামাঝি 15, এই 15 বরাবর 5 ঘর উপর উঠবে, তাহলে এখানে তুমি একটা সার্কেল দিয়ে দিবা, এটা হয়ে গেল। তারপর 20 থেকে 30 এর মাঝামাঝি হলো 25, 20 থেকে 30 এর মাঝামাঝি হলো এখানে হলো 25, তাহলে এর বরাবর উপর উঠবে 10 ঘর, তাহলে এখানে ছিল আমার 5, এখানে ছিল 10, এখানে ছিল 15। দেখো এর উপরে উঠবে আমি 10 ঘর, তাহলে 20 এবং 30, এই যে এখানে যদি লিখে দিতে পারতাম, এখানে 10, আমি লিখতে পারতেছি না, আমার জায়গা এখানে সংকট। 20 এবং 30 এর মধ্যে হলো 25, এই 25 বরাবর উপরে উঠতে হবে তোমাকে 10, এই 10 বরাবর, এই যে এই বরাবর 10, এখানে গিয়ে তুমি আরেকটা ড্রয়িং করে দিবা, এই যে সার্কেল দিয়ে দিলাম। তারপরে 30 থেকে 40, তাহলে 30 এবং 40 এর মাঝামাঝি হলো 35, এই যে 35, আমি উপরে উঠবো 15 ঘর, তাহলে এইখান বরাবর উপরে উঠবো এই যে 15, এই যে বরাবর 15, আমি এখানে দিলাম 15। তারপরে 40 থেকে 50 এর মাঝামাঝি হলো 45, বরাবর উঠবো 5 ঘর, 40 থেকে 45 এর মাঝামাঝি উঠবো 5 ঘর, তাহলে 5 ঘর আসবে তোমার এই যে এইখানে, এই যে 5 বরাবর। এইবার এগুলো তোমাকে ফ্রি হ্যান্ডে যোগ করে দিবা, এইগুলা ফ্রি হ্যান্ডে তুমি যদি এগুলো যোগ করো, এই যে এগুলো যদি যোগ করো, এই যে তুমি যে কার্ভ পাইলা, এটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে? এরকম করে রাখতে হবে। সবাই কি জিনিসটা কি ধরতে পেরেছো? জি স্যার। জি স্যার। এরকম করে যদি দেই, তাহলে কি তোমরা ড্রয়িং করতে পারবে না, আঁকতে পারবে না ফ্রিকোয়েন্সি পলিগন? জি স্যার।
এই যে আমারটা এটা যেরকম করে দিয়েছি, এখানে নাম্বারগুলো তোমরা লিখেও দিতে পারো, না লিখলেও সমস্যা নেই, আমরা বুঝে নিতে পারবো। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি পলিগন গেল। এবার আসো অজীব কার্ভ মনে হয় না, ফ্রিকোয়েন্সি কার্ভ। এই যে ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা আমরা আঁকলাম, এটা এখানে ওরা আঁকে দিয়ে গেছে, এটা দেখার দরকার নাই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর অজীব কার্ভ। আচ্ছা, এটা কিভাবে ড্রয়িং করবে? এটা আরো সহজ। এটার জন্য তোমাকে নতুন করে আরেকটা গড় করতে হবে, ঠিক আছে? নতুন গড়টা হলো এটাই যে দেখো, এখানে দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আলাদা গড় করতে হবে, ক্লাস বাউন্ডারির দরকার নেই। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটার একটা মানে তোমাকে একটু বুঝতে হবে। এখানে দেখো 10 থেকে 19 পর্যন্ত ফ্রিকোয়েন্সি আছে 5, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে তোমার, আমি দেখাই যদি তোমাকে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 5, এটা সোজাসুজি তুমি এটা বসিয়ে দিবা। বসানোর পরে দেখো তারপরে আছে এখানে আবার কি হলো, এই বসানোর পরে দেখো তোমার এই 5-এর সাথে 25 তুমি যোগ করবে। এই যে 5-এর সাথে 25 যোগ করলে হবে কত? 30। এই 30টা তুমি এখানে বসাবা। 30-এর সাথে তুমি তারপরে এই যে 45 যোগ করলে হবে 75, এখানে বসাবা। 75-এর সাথে 15 যোগ করবা, 90 হবে। তারপর 90-এর সাথে এই নাম্বারটা যোগ করবা। এখানে মনে হয় 10 ছিল, আর দিতে ভুল করছে। তো 10-এর সাথে এই 90 যোগ করলে 100 হবে, আর নয়তো 91 হতো। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এইটা হলো ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা এখানে বসাবো। বসানোর পরে এখন এই 5, 30, তারপরে 75, 90, 100 এই ভ্যালুগুলো তোমাকে কার্ভের মধ্যে বসাতে হবে। এই যে দেখো 5, 30, এই দুটোর মাঝামাঝি হবে 30, এই দুটোর মাঝামাঝি হবে 75। জাস্ট এখন আমরা যেটা করছিলাম যে এখানে দেখো তোমার এখানে যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আরেকটা গড় করতাম তাহলে কিরকম হতো দেখো, এটার মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিই, আর আমি এটা মুছে দিই। তাহলে এটা তোমরা সহজে বুঝতে পারবা। হুম, তাহলে এখান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি কিভাবে বের করবো? এই যে 5 আমি দেখতে পাচ্ছি, আমি একটু ভিন্ন কালার নেই। এই যে 5 দেখতে পাচ্ছি, সরাসরি আমি এখানে 5 বসাবো। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি সিএফ লিখে দিলাম। তারপরে 10-এর সাথে এই 5 যোগ করব, হবে কত? 15। এরপর এই 15-এর সাথে এই 15 যোগ করব, হবে কত? 30। এই 30-এর সাথে এই 5 যোগ করব, হবে কত? 35। এইবার এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো পাইলাম, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি কি করব? গ্রাফের মধ্যে বসাবো। কিভাবে বসাবো দেখো, প্রথমে 5 দেওয়া আছে, তাইলে আমার এটা 10 থেকে 20-এর যে মিড পয়েন্ট 15, এই 15 বরাবর 5 গড় উপরে উঠবে, যে এখানে 5। এরপরে আমি 25, 20 থেকে 30-এর মাঝামাঝি হলো 25, 20 থেকে 30-এর মাঝামাঝি 25, এই বরাবর উপরে উঠবো 15। এই যে আমার হলো 15, এই যে দেখেন 15। এরপর আমার কিন্তু এখন এগুলোর আর দরকার নাই, এগুলোর আর আমি ইউজ করবো না। আমি ইউজ করবো শুধুমাত্র কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো। তারপর 20 থেকে 30-এর মাঝে, 30 থেকে 40-এর মাঝামাঝি 35, এর বরাবর উপরে উঠবো আপনার 30। তাহলে 20 থেকে 30 মাঝামাঝি উপরে উঠবো 30। তাহলে এখানে উপরে আমি এখানে দিয়ে দিই 20, 25, 30, তারপরটা দিলাম 35। দেখো এখানে উপরে উঠবো 30, তাহলে 15, 20, 30, এই বরাবর উপরে উঠবো 30। এরপরটা হলো 35, এই যে এইখানে বরাবর 35, তো আমি একদম উপরে উঠবো। এবার এইগুলা তুমি যদি যোগ করো, এইগুলা যদি তুমি যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে অজীব কার্ভ, অজীব রেখা। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু সবাই বলো তো।
স্যার আবার একটু বলেন। কে বুঝতে পেরেছো? মেহেদি বুঝতে পেরেছো? স্যার কুমুলেটিভটা বুঝতে পারছি। তারপর এটা কিভাবে বসিয়েছি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝতে পেরেছো না? জি স্যার বুঝতে পারছি। একটু বলো তো কিভাবে আমরা আঁকলাম। পারবা? স্যার আমি ড্র করতে পারবো কিন্তু বলতে বলতে পারবো না? না স্যার। কে বলতে পারবা? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা হচ্ছে y অক্ষে মান নিয়েছি 0, 5, 10, 15 এভাবে উপরে উঠছি। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো আমরা পেয়েছি 5, 15, 30, 35। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে নিয়েছি 10 আর 20 এর ক্ষেত্রে, ক্লাস লিমিট 10 আর 20 এর ক্ষেত্রে পেয়েছি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5। তো আমরা হুম হচ্ছে y অক্ষ বরাবর 5 যাব, হুম। তারপর? এখানে দিলাম। তারপরে হচ্ছে কি 20 থেকে 30 এর মধ্যে পেয়েছি আমরা 15। হুম। সো আমরা উপরে যেটার 15। মাঝ বরাবর 15 বরাবর, এই যে 15 বরাবর এখানে গেলাম। হ্যাঁ স্যার। হুম তারপরে হচ্ছে আবার পেয়েছি 30। হুম। 30টা 30 আবার থেকে 40, 30 থেকে হ্যাঁ 40, এই যেখানে 30, 35, এই বরাবর আমরা উঠবো কত? 30 30। না? জি স্যার। হুম, এই যে 30, এই যে 30 হলো এটা, এই বরাবর এভাবে 30 উঠলো। 35। তারপরে এগুলো ফ্রি হ্যান্ডে যোগ করে দিলে আমার হয়ে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, সবাই কি ক্লিয়ার কিনা? ওরা তো কথাও বলে না, কাজও করে না, তাহলে কেমনে হবে বলো তো? আমি তো আছি খুব বিপদে। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার হলে তো হবে না, একদম 100% ক্লিয়ার হতে হবে। কেমনে কি হবে? তোমাদেরকে নিয়ে আছি বিপদে। আচ্ছা, আমরা তারপর আরেকটা অঙ্কের দিকে যাই। এটা যদি তোমরা একটু করো, যে এই অঙ্কটা আমাকে যদি একটু করে দাও, যে ইয়ার ভ্যালুস 1995 আছে তোমার 5, ও না এটা এখানে তো আরে ইয়া করেছে। হুম। এই অঙ্কটা যদি এই যে দেখো এখানে যেটা করেছে, এটা যদি তোমরা একটু করে দাও আমাকে, অজিব কার্ভ ড্রয়িং করে দাও, তাহলে তোমরা একটু ট্রাই করো এই অঙ্কটার জন্য। পেজ নাম্বার 18 এটা। এটা আমাকে এখন একটু করে দাও তো তোমরা, দেখতে পারো কিনা। অর্থাৎ 1995 হবে তোমার 5, তারপরে 5-এর সাথে 7 যোগ করবা, হবে 12। এই যে এখানে হবে, এটার জন্য হবে 12, এই যে এখানে হলো তোমার 5, তারপরে 7, হ্যাঁ, তারপরে এগুলো যোগ করবা, 5 আর 7 যোগ করলে হবে 12, 12-এর সাথে 10 যোগ করবা হবে 22, 22-এর সাথে 8 যোগ করবা হবে 30। এবার যোগ যোগ করে তোমার এই এই অঙ্কটার মতো করে, এই অঙ্কটার মতো, এটা উপর থেকে করছে আর কি, এটা উপর থেকে করছে, এটা ব্যাপার না, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। আমি যেটা তোমাদেরকে যেটা করে দিলাম, হ্যাঁ, এটার মতো করে আমাকে এই অঙ্কটা তোমরা করে দিবা, এই অঙ্কটা করে দিবা আগেরটার মতো করে। আর ওখানে ক্লাস মিট বিলে দেওয়া ছিল, ক্লাস মিট বিলের এখানে দরকার নেই, এখানে ক্লাস মিট বিলে সরাসরি দেওয়া আছে 95, 96, 97, 98, এগুলোই হলো ক্লাস মিট বিল। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, তোমরা এটা করে আমাকে গ্রুপে দিয়ে দাও, জাস্ট করে কেন। স্যার আজকে ক্লাস এটুকুই শেষ নাকি আরো হবে? না, আরো আরো একটু হবে, সেটা আমি আপাতত করছি।